গল্পের শুরুতে আমরা একটি আমেরিকান ম্যাচ দেখতে পাই, যেখানে নিকি নামের এক ব্যক্তি তার প্রেমিকা জোসের সাথে ভিআইপি স্ট্যান্ডার্ড বেশি আয়েশ করে বসে আছে। মাঠের মধ্যে ম্যাচ চলছে ঠিকই, কিন্তু নিকির মনোযোগ খেলার চেয়ে গ্যালারির ভিতরের দিকে বেশি। সে লক্ষ্য করে যে একটি সুন্দরী মেয়ে তার সিট ছেড়ে উঠে চলে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে নিকির মাথায় একটা দুষ্টুমি বুদ্ধি খেলা করে। সে জোসের সাথে একটা ছোট বাজি ধরে বসে এবং বলে, চলো দেখি কতজন মানুষ এই মেয়েটির দিকে ফিরে তাকায়। তাদের পাশে বসে থাকা লিওনো নামের এক ব্যক্তি বলে যে সেও বাজিতে অংশগ্রহণ নিতে চায়। নিকি রাজি হয়ে যায়। সবাই মজা করে $10 বাজি ধরে এবং গণনা শুরু করে। মেয়েটি যখন স্ট্যান্ডার্ড ছেড়ে বেরিয়ে যায়, তখন দেখা যায় মোট 7জন মানুষ তার দিকে তাকিয়েছিল। এই বাজিতে জেসের ধারণার সবচেয়ে কাছাকাছি ছিল, তাই সে বাজিটি দিতে যায়। লিওনো কোনো দ্বিধা ছাড়াই তাকে টাকা দিয়ে দেয় এবং পরের রাউন্ড শুরু করার প্রস্তাব দেয়। এবারের বাজি হলো পরের ফাউলটি কে করবে। জেস এই বাজি থেকে সরে দাঁড়ায়, কারণ সে খেলা সম্পর্কে খুব একটা বোঝে না। কিন্তু নিকির সাথে সাথে $1000 বাজি ধরে বসে। রেফারি বাঁশি বাজানোর সাথে সাথে ফাউল সিগন্যাল দেওয়া হয় এবং দেখা যায় নিকি যে দলের উপর বাজি ধরেছিল তারাই ফাউল করে। সে জিতে যায় এবং টাকাটা পকেটে ভরে নেয়। হারার পর লিওনো আরো উত্তেজিত হয়ে পড়ে এবং বলে, এবার চলো $5000 বাজি ধরি। এখন প্রশ্ন হলো, প্লেয়ার বল নিয়ে দৌড়াবে নাকি পাস দেবে? $5000 বাজি ধরতে গিয়ে নিকি কিছুটা হিতস্থ করলেও শেষ পর্যন্ত বাজি হয়। লিওনো ধারণা করে যে প্লেয়ার দৌড়াবে আর নিকি বলে পাস দেবে। বাঁশি বাজানোর সাথে সাথেই প্লেয়ারটি আসলে বল নিয়ে দৌড়াতে শুরু করে, যার মানে নিকি $5000 হেরে গেছে। এবার নিকি সিদ্ধান্ত নেয়, ঠিক আছে, আমরা $5000 হেরেছি, এখনই থামা যাক। সে জোসেফকে কফি খেতে যাওয়ার জন্য বলে। সে চলে যেতে চায়, কিন্তু লিওনো নাছোড়বান্দা। সে বলে, আপনি ভিআইপি লঞ্চে বসে আছেন, আপনার কাছে অনেক টাকা আছে, $5000 জন্য মন খারাপ করার কিছু নেই। চলুন $10,000 আরেকটি বাজি। শেষ পর্যন্ত নিকি রাজি হয়। এবারের প্রশ্ন হলো, প্লেয়ারটি পরের পাসটি ঠিকঠাক করতে পারবে কিনা। নিকি বলে হ্যাঁ, কিন্তু অন্য দলে সেই পাসটি আটকে দেয়। নিকি এখন $15,000 হেরে গেছে। টাকা বের করার সময় নিকি কিছুটা বিরক্ত। সে কিছুক্ষণ ভেবে বলে, এবার চলো $50,000 বাজি ধরি। জোস এটা শুনে অবাক হয়ে যায়, কিন্তু নিকিকে বেশ রাগান্বিত দেখায়। এ পর্যায়ে ভাগ্য তার সহায় ছিল না। সে পরের বাজিটিও হেরে যায় এবং আরো $50,000 হারতে যায়। এবার জোস তাকে এখনই থামতে অনুরোধ করে, কিন্তু নিকির রাগ আর অহংকার তাকে ধ্বংস করে ফেলবে। কিছু না ভেবেই সে পরের বাজিতে $1,00,000। লিওনো হেসে তাকে টিচ করে বলে, আপনার কাছে কি আদৌ এত টাকা আছে? নিকি চুপচাপ এক বান্ডিল টাকা টেবিলের উপর ছুঁড়ে মারে। এটা দেখে লিওনো উত্তেজিত হয়ে পড়ে। এবার নিকি বাজি ধরে যে পরের পাসটি ইন্টারফেস হবে এবং সফল হবে না, কিন্তু পাসটি সফল হয়ে যায়। এখন নিকি $1,00,000 লোকসানের মুখে পড়ে। সে বুঝতে পারছে না কিভাবে এই ঝামেলা থেকে বের হবে। জোসেও তার আচরণে হতবাক, কিন্তু খেলা এখন খুব সিরিয়াস পর্যায়ে পৌঁছে গেছে। নিকি বলে, আমার কাছে শেষ 1 মিলিয়ন বাকি আছে, চলো সব বাজি ধরি, দেখা যাক এবার কে জেতে। চূড়ান্ত সিদ্ধান্ত হবে তাসের মাধ্যমে। যেহেতু লিওনো টানা জিতে যাচ্ছে, সে এখন উত্তেজনায় পাগল প্রায়। সে নিকিকে একটি এটিএম মেশিনের মতো দেখতে শুরু করে। লিওনো তবে কার্ড তোলে। এটি ছিল ক্লাবের পাস। এখানে জোসেফকে শুধু 5-এর চেয়ে বড় কোনো কার্ড তুলতে হবে, তার জেতার সম্ভাবনা অনেক বেশি। নিকি খুব আত্মবিশ্বাসের সাথে একটি কার্ড তুলে উল্টে দেয়, কিন্তু সেটি ছিল হার্টসেট 3। এটি দেখে জোস প্রায় চেয়ার থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা। নিকি যখন খেলা শুরু করেছিল তার উদ্দেশ্য ছিল $10 বাজি ধরা, কিন্তু এখন সে 1 মিলিয়নেরও বেশি হারলো। এমন লজ্জাজনক হারের পর তার আর কিছু বলার ছিল না, তাই সে চুপচাপ জোসের হাত ধরে বেরিয়ে যেতে শুরু করে। তার ভীষণ মন খারাপ ছিল, কিন্তু লিওনো তাকে আরো বেশি টিচ করতে থাকে। সে বলে, ওস্তাদের সাথে পাঙ্গা নিলে এমন হয়। নিকি থেমে যায় এবং আরো একটা বাজি ধরে, এবার $2 মিলিয়ন। এবারের আইডিয়াটা একটু অন্যরকম ছিল। নিকি চ্যালেঞ্জ করে যে লিওনো টেলিস্কোপ ব্যবহার করে যে কোনো র্যান্ডম প্লেয়ারকে বেছে নিতে পারে, আর নিকি যদি সেই প্লেয়ার জার্সি নাম্বার সঠিকভাবে বলতে পারে তবে জয় হবে তার। লিওনো কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে। সে বলে, এটা তো মাইন্ড রিডিং এর মতো, মনে হচ্ছে নিকি নিজে নিজেই হারার ব্যবস্থা করছে। লিওনের মনে সন্দেহ জাগে যে নিকি হয়তো প্রতারণা করছে। তার সন্দেহ দূর করতে নিকি বলে, ঠিক আছে, আমি বলবো না, এবার জোস বলবে। জোস রাগান্বিত চোখে নিকির দিকে তাকায়। সে কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। সে বলে, এত মানুষের মধ্যে আমি কিভাবে সঠিক জার্সির নাম্বার বলবো? এটা বলে সে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু লিওনোর সিকিউরিটি
সিকিউরিটি গার্ড তাকে থামিয়ে দেয় এবং তাদের মধ্যে ছোটখাটো ধস্তাধস্তি হয়। জোস নিজেকে কিছুটা শান্ত করে। নিকি তাকে বলে যে শুধু মাঠের চারদিকে তাকাতে এবং যে নাম্বারটি তার নিজের মনে হবে সেটি বল। লিওনো বাইনোকুলার তুলে নেয়, একজন প্লেয়ারকে বেছে নেয়। এরপর জোস বাইনোকুলার নিয়ে পুরো মাঠ স্ক্যান করে। সে সব জায়গায় শুধু জার্সি নাম্বার দেখতে পাচ্ছে। সে কিভাবে আন্দাজ করবে? তখনই তার চোখে পড়ে একটি পরিচিত মুখের উপর এবং তার নিকির কথা মনে পড়িয়ে যায় যে সেই নাম্বারটি বেছে নিবে যা নিজের মনে হয়। তাদের বন্ধু ফাহাদ 55 নাম্বার জার্সি পরে দৌড়াচ্ছে। জোস বুঝতে পারে যে এই সবটাই নিকির প্ল্যানের অংশ। সে 55 নাম্বার বলে এবং সেটি ছিল সঠিক উত্তর। লিওনো স্তব্ধ হয়ে পড়ে। জোসেও ভাবতে পারেনি নিকি কিভাবে জানলো যে লিওনো এই নাম্বারটি বেছে নিবে, কিন্তু সেই মুহূর্তে সেটা বড় কথা ছিল না। তারা বাজি জিতে গেছে। তারা দুজনে $1 মিলিয়ন লাভ করে এবং হারানো সব টাকা ফেরত পায়। তারা নগদ টাকায় ঠাসা দুটি ব্যাগ নিয়ে স্টেডিয়াম থেকে বেরিয়ে আসে। গাড়িতে নিকি জোসকে বলে যে সে সবকিছু তাদের পরিকল্পনার অংশ। তারা অনেক দিন ধরে লিওনকে টার্গেট করছিল। সমাজে লিওন তার বাজে জুয়ার নেশার জন্য পরিচিত। তার সামনে যে কোনো বাজি ধরলে সে তাতে ঝাঁপিয়ে পড়ে। নিকির টিম পুরো সেটআপ প্ল্যান করেছে। লিওন তার হোটেল রুম থেকে বের হওয়ার সাথে সাথে তার অবচেতনা 55 নাম্বারটি ঢুকিয়ে দেওয়া হয়েছিল। সিকিউরিটি গার্ডের লেভেলের পিনে 55 নাম্বার লেখা ছিল। স্টেডিয়াম যাওয়ার রাস্তায় সাইনবোর্ডগুলোতে একই নাম্বার দেখা গিয়েছিল। তারা তাকে শুধু নাম্বার দেখায়নি, শুনিয়েছে। ম্যাচ দেখতে আসার সময় লিওনো গাড়িতে একটা গান বাজানো হয়েছিল, যেটা বারবার 55 নাম্বারটি বলা হয়েছিল। গানে 124 বার এই নাম্বার বলা হয়েছে, যা লিওনের মনোযোগ বারবার সেদিকেই টেনে নিয়েছে। এমনকি তাকে ফারহাদের একটি ছবিও দেখানো হয়েছিল, যা একটি ভার্চুয়াল মেমোরি তৈরি করতে সাহায্য করেছিল। তাই লিওন যখন বাইনোকুলার দিয়ে দেখছিল, তার মনে স্বাভাবিকভাবেই 55 নাম্বারের দিকে চলে যায়। আর জোস ফারহাদকে দেখা মাত্রই 55 বলে দেয়। জোসকে আগে থেকে কিছু জানানো হয়নি, যাতে পুরো খেলার সময় তার অভিব্যক্তি স্বাভাবিক থাকে। এভাবে কেউ তাকে সন্দেহ করবে না। সবকিছু শোনার পর জোস নিকির উপর পুরোপুরি ইমপ্রেস হয়ে যায়। এরপর গল্পটি আমাদের কয়েকদিন আগে নিয়ে যায়। মাত্র কয়েকদিন আগেই নিকি একটি ঘরের বিছানায় শুয়েছিল এবং একজন লোক তার মাথায় বন্দুক ধরেছিল। জোস তার পাশেই বসেছিল, এমন একজন মানুষ যার সাথে তার সম্পত্তি পরিচয় হয়েছে। এটা স্পষ্ট ছিল যে নিকিকে কেউ ফাঁসিয়েছে, কিন্তু তার মুখে ভয়ের কোনো চিহ্ন ছিল। সে শান্তভাবে বলে, আমার কাছে একটা পয়সাও নেই, গুলি করতে চাইলে করতে পারো। বন্দুকধারী লোকটি নিকির প্রতিক্রিয়া দেখে দ্রুত বুঝতে পারলো যে লোকটা চালাক, এমনকি তাদের থেকেও বেশি সাংঘাতিক। আর তার ধারণা একদম ঠিক ছিল। নিকি ছিল একজন মাস্টার কেন আর্টিস্ট, যে খুব দক্ষতার সাথে ছোটখাটো চুরি করত। জেমস নিকিকে ছলনা করে সেই ঘরে নিয়ে এসেছিল, কিন্তু নিকি তার মধ্যে এক সহজাত প্রতিভা দেখতে পায়। তখন জেমস কিছুটা বুঝতে পারছিল না। বন্দুকধারী লোকটা চলে গেলে নিকি জোসকে বলে, তোমার মধ্যে একটা প্রতিভা আছে। মানুষকে ঠকানোর এই ক্ষমতা যদি তুমি ঝেলে নিতে পারো, তবে তুমি খুব আরামদায়ক জীবনযাপন করতে পারবা। নিকি বলে, এটা আমাদের পারিবারিক ব্যবসা। আমার বাবা, তার বাবা, সবাই কেনম্যান ছিল। আমাদের রক্তে প্রতারণা মিশে আছে। প্রতিটি কৌশল, প্রতিটি চাল আমাদের কাছে একটি খেলা। সময় নষ্ট না করে জেস কিছু টাকা বের করে বলে, আমি তোমার কাছে শিখতে চাই। নিকি রাজি হয়। বের হওয়ার সময় সে জেসের একটি আংটি চুরি করে নেয় এবং সেটা সে টেরই পায় না। যখন সে বুঝতে পারে, ততক্ষণ তার ঘড়িও গায়েব হয়ে গেছে। সে যখন ঘড়িটি তার হ্যান্ডব্যাগে রাখতে যায়, নিকি তখন তার ওয়ালেট নিয়েছে। এইসব কৌশলের পর নিকি বলে, হাতের কাজ, টাইমিং আর সামান্য স্টাইল, এই কাজের জন্য এতটুকুই যথেষ্ট। এরপর নিকি তাকে বিদায় জানিয়ে চলে যায়। কয়েক মাস পর জেমস নিকিকে নিউ অরলিন্সে খুঁজে পায়। সেখানে সে একটি নতুন টিম গঠন করতে শুরু করেছিল। তাদের এই সাক্ষাৎ ছিল একটি পরীক্ষা। সে দেখতে চেয়েছিল জেস তার টিমের যোগ দেওয়ার যোগ্য কি। জেমস রাজি হয়। নিকি তাকে তার টিমের একজন সদস্যের সাথে একটি মেলায় পাঠায়। এটি ছিল জেসের প্রথম প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট। সে হাতের ম্যাপ নিয়ে মানুষের কাছে প্রথম জিজ্ঞাসা করতে শুরু করে। সে যখন মানুষের মনোযোগ সরিয়ে দিচ্ছিল, তখন তার পার্টনার গোপনে একজন টুরিস্টের ক্যামেরার লেন্স চুরি করে নেয়। এরপর টিমের আরেকজন সদস্য ইচ্ছা করে এক ব্যক্তির সাথে ধাক্কা খায় এবং জোস তার ওয়ালেট নিয়ে নেয়। জোস এখন তার চুরির স্টাইল নিয়ে আরও আত্মবিশ্বাসী হতে শুরু করে। চপস্টিক ব্যবহার করে সে এক মহিলার ব্যাগ থেকে তার ওয়ালেট নিয়ে নেয়। সবকিছু এত ভালোভাবে ঘটে যে
তাদের কেউ সন্দেহ করে না। নিকি একটি বিল্ডিং এর উপর থেকে সবকিছু দেখছি। সে টিমকে বলে জোসকে একা ছেড়ে দিতে। এবার তার একা কাজ করার পর জেস একের পর এক দামি দামি জিনিস চুরি করতে শুরু করে। তার প্রতিটি চুরির সাথে সাথে তার প্রতি নিকির সম্মান বাড়তে থাকে। এবার নিকি তাকে আরো বড় একটি অ্যাসাইনমেন্ট দেয়। এবার একটি হাইটেক স্ক্যাম। বিশেষ লেন্সের সাহায্যে তারা অন্যের খেলোয়াড়দের কার্ড দেখতে পেত এবং সহজে তাদের হারিয়ে দিত। ক্রেডিট কার্ড চুরির জন্য একটি সিস্টেম ছিল। চুরি করা কার্ডটি গোপনে একজন টিমমেটের কাছে পাঠানো হতো, যেখানে কার্ডটির ডিভাইস ডাটা কপি করে নিত এবং তারপর কার্ডটি মালিকের পকেটে ফেরত দেওয়া হতো। কেউ কিছু বোঝার আগেই তাদের পুরো অ্যাকাউন্ট খালি হয়ে যেত। আরেকটি স্ক্যাম ছিল একটি ভুয়া এটিএম মেশিন। যখনই কেউ টাকা তুলতো, এটিএম এর গোপনে তাদের পিন সেভ করে রাখতো। ফাহাদ পুরো মেশিনটি সরিয়ে নিত এবং সব ডাটা চুরি করত। সব চুরি করা ক্রেডিট কার্ড বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হতো, যেগুলো ব্যবহার করে দামি লাক্সারি আইটেম কেনা হতো। সবশেষ তাদের ডেটা ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দেওয়া হতো। একদিন জেমস একটি সুন্দর নেকলেস দেখে সেটি পরে নেয়, কিন্তু নিকি সাথে সাথে তাকে সেটি খুলে ফেলতে বলে। সে কঠোরভাবে বুঝিয়ে দেয় যে সব আইটেম বিক্রি করতে হবে, ব্যক্তিগতভাবে কিছুই রাখা যাবে না। জেমস প্রথমবারের মতো এত বড় মাপের জুলিয়াস দেখেছে। চুরি করা মালের পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা অনুভূতি ছিল অন্যরকম। পরের দিন জেমস আর ফাহাদ একটি ধনী এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। তাদের কাজ ছিল অভিনয় করা। ফাহাদ হঠাৎ অজ্ঞান হয়ে যায় এবং জেমস চিৎকার করতে শুরু করে, দয়া করে কেউ আমাদের সাহায্য করুন প্লিজ। এটি ছিল ডিরেকশন, যা টিমের বাকি সদস্যদের আশেপাশে ধনী ব্যক্তিদের কাছ থেকে চুরি করতে সাহায্য। কাজ শেষ হওয়ার পর পুরো টিম একটি অ্যাম্বুলেন্সে লুকিয়ে পালিয়ে যায়। পরের পরিকল্পনা এত নিখুঁতভাবে কার্যকর করা হয়েছিল যে কেউ বুঝতে পারেনি। সে রাতে তারা সবাই মিলে সেলিব্রেট করে। নিকি সবার প্রশংসা করে, কারণ তারা মাত্র এক সপ্তাহে $1.2 মিলিয়ন আয় করেছে। পরের দিন টিমের সব সদস্য আলাদা হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। নীতিপত্র ধ্বংস করা হয় এবং নিকি সবাইকে হস্তান্তর করে যে কয়েকদিনের মধ্যে তাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে। কিন্তু টিমের পুরনো সদস্য জানতো যে নিকি এখনো একটি শেষ মিশন বাকি আছে। পরের দিন সকালে নিকি জোসকে স্টেডিয়ামের ভিআইপি লঞ্চে নিয়ে যায়। সে জেসুকে সামনে একটি পূর্ণাঙ্গ ডেমনস্ট্রেশন দেয় যে কিভাবে মাত্র কয়েক মিনিটে $1 মিলিয়ন আয় করা যায়। ততক্ষণে জেন্স নিকির প্রেমে পড়তে শুরু করেছিল। সে ভাবছিল সে নিকি গার্লফ্রেন্ড, আর তাই সে তাকে সব দেখিয়েছে। কিন্তু নিকি তাকে শুধু স্বার্থের গ্রুপে অন্তর্ভুক্ত করেছিল। সবকিছু শেষ হয়ে গেলে নিকি তাকে নগদ $80,000 দেয় এবং সবশেষে বিদায় যান। জেন্স চোখে পানি নিয়ে তার দিকে তার মন ভেঙে গিয়েছে, কারণ সে নিকিকে ভালোবেসে ফেলেছিল। একই সাথে তার মনে ছিল $80,000 খুব কম, কারণ নিকি মাত্র $1 মিলিয়ন আয় করেছে। কিন্তু নিকির দুনিয়ায় আবেগের কোনো জায়গা ছিল না। জেন্স এখন তার আসল রূপ দেখে ফেলেছে। 3 বছর পর একটি রেস কার সার্ভিস সেন্টারে থামে এবং আমরা আবারও নিকিকে দেখতে পাই। তার চোখে ক্লান্তি ছিল এবং তার চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে তার টাকা ফুরিয়ে যাচ্ছে। লাঞ্চের সময় সে জর্জের সাথে দেখা করে। সে একটি রেস কার টিমের মালিক। জর্জের রিচার্জ টিম এক্স-রে নামের একটি নতুন অ্যালগোরিদম তৈরি করেছে, কিন্তু সে জয়েনের সম্ভাবনা বাড়তে এটিকে আরো উন্নত করতে চেয়েছিল। তাই সে নিকিকে হায়ার করে। পরিকল্পনা ছিল সহজ। নিকি তাদের চিফ ইঞ্জিনিয়ার হওয়ার ভান করবে। তারপর তারা জর্জ এবং নিকির মধ্যে একটা সাজানো ঝগড়া করবে, যাতে অন্য টিমগুলো তাদের ফাঁদে পা দেয়। এরপর নিকির প্রতিদ্বন্দ্বী টিমের কাছে XR এর একটি ভুয়া ভার্সন বিক্রি করে এবং জর্জের টিম আসল সিস্টেম ব্যবহার করে সহজেই জিতে যাবে। চুক্তির অংশ হিসেবে নিকির এই কাজের জন্য €1 মিলিয়ন পাওয়ার কথা ছিল এবং ভুয়া সিস্টেম বিক্রি করে সে যে টাকা আয় করবে তাও তার হবে। নিকি ভেবেছিল এই কাজটা একটা রিস্ক, সে ঘুমের মাধ্যমে এমন স্ক্যাম করতে পারবে। কিন্তু জর্জের বাটলাররা তাদেরকে মোটেও বিশ্বাস করেনি। সে সরাসরি নিকিকে হুমকি দিয়ে বলে, যদি তুমি কোনো ভুল করো তবে আমি সরাসরি তোমার বুকে গুলি করব। নিকি একটি টাইস কোট পরে এবং সে সন্ধ্যায় একটি পার্টিতে যোগ দিতে যায়। নিকি আর জর্জের মধ্যে পরিকল্পনা ছিল ভিড়ের সামনে একটি সাজানো ঝগড়া করবে, কিন্তু তাদের পরিকল্পনা পুরোপুরি ভেঙে যায় যখন জেস লাল পোশাকে সিঁড়ি দিয়ে নামছিল। সে সরাসরি জর্জকে জড়িয়ে ধরতে যায়। এটি দেখে নিকির চোখ রাগে ভরে যায়, তার মাথা ফাঁকা হয়ে যায়। সে 3 বছর ধরে জেসকে দেখেন, আর এখন সে অন্য কারো সাথে, তাও আবার সেই লোকের সাথে যে নিকিকে হায়ার করেছে। জেস শান্তভাবে নিকির কাছে গিয়ে বলে যে সে এখন আর ক্যান আর্টিস্ট নয় এবং 3 বছর আগে যা ঘটেছিল তা এখন আর কোনো গুরুত্ব রাখেন। সে আরো বলে যে জজ তাদের অতীতের সম্পর্কের কিছু জানে না এবং এটি গোপন রাখাই ভালো হবে। এটি শুনে নিকি ক্ষিপ্ত হয়ে যায়। সে এক গ্লাস
পানি পান করে। আগে যে রাগের অভিনয় করার পরিকল্পনা ছিল, কিন্তু এখন সে সত্যি রেগেছিল। সবার সামনে জর্জের সাথে তার ঝগড়া আর নাটক ছিল না, এটি ছিল বাস্তব। তাদের ঝগড়ার প্রতিদ্বন্দ্বী রেসিং টিম নজর কাড়ে, ঠিক যেটা পরিকল্পনা করা হয়েছে। শীঘ্রই সিকিউরিটি গার্ড এসে নিকিকে পার্টি থেকে বের করে দেয়, কিন্তু তখন তার হাতে প্রতিদ্বন্দ্বী টিমের বিজনেস কার্ড ছিল। পরের দিন সকালে নিকি মিকালের টিমের মালিকদের সাথে দেখা করে। সে সরাসরি কথা বলে এবং জানায়, আমি আপনাদের কাছে EXR সিস্টেম বিক্রি করতেছে আর এর দাম পড়বে 3 মিলিয়ন ইউরো। টিমের মালিক টাকার অভাব ছিল না, তাই দর কষাকষি প্রয়োজন হয়নি। সে সাথে সাথে সিস্টেমটি পরীক্ষা করে এবং ফলাফল দেখে তার মুখ উজ্জ্বল হয়ে যায়। নিকি প্রতিশ্রুতি দেয় যে সে 48 ঘন্টার মধ্যে সম্পূর্ণ সিস্টেম ডেলিভারি দেওয়া হবে। এরই মধ্যে জেসের সাথে রাস্তায় ফাহাদের দেখা। ফাহাদকে নিকি পাঠিয়েছে। সে জেসকে বলে যে 3 বছর আগে নিকি চলে যাওয়ার জরুরি ছিল, তার আর কোনো উপায় ছিল না। ফাহাদ আরো বলে যে নিকি এখনো তোমাকে ভালোবাসে। এরপর সে জেসের হাতে একটি বক্স দেয়, যেটা সেই একই নেকলেস ছিল যা জেমসের একসময় পছন্দ করেছিল। এটি আসল না নকল তা বড় কথা ছিল না। এটি দেখে জেমস মন গলে যায়। সে ফাহাদকে বলে যে সে নিকির বিশ্বাস করতে পারে না, কিন্তু তার চোখে অন্য কিছু বোঝে। তার মনে এখনো নিকির জন্য সেই অনুভূতি ছিল। যাই হোক, ডিলের দিন নিকি হাজির হয় এবং ম্যাকলোডেনের টিমের মালিকের হাতে সফটওয়্যার তুলে দেয়। বিনিময়ে একজন শক্তিশালী লোক তাকে 3 মিলিয়ন ইউরো ভর্তি একটা বিটকেস দেয়। কিন্তু নিকি সম্ভবত এমন ছিল যে সে ঝুঁকে নেওয়া ছাড়া কোনো কাজ করতো না। সে গোপনে একই সফটওয়্যারের একটি কপি প্রতিটি রেসিং টিমের কাছে বিক্রি করে দেয়। প্রতিটি হার্ডডিস্কে তার জন্য আরো ইউরো নিয়ে আসছিল। যেই তার সাথে হাত মিলিয়েছে সেই তাকে মিলিয়ন মিলিয়ন টাকা দিয়েছিল। রেস শুরু হওয়ার আগ পর্যন্ত কারো ধারণা ছিল না যে প্রতিটি টিমের কাছে একই EXR সিস্টেম বিক্রি করা হয়েছে। সে রাতে পালিয়ে যাওয়ার বদলে নিকি জেসকে মেসেজ করে বলে যে সে যদি সময় মতো আসে তবে তারা একসাথে পালাতে পারে। নিকি অপেক্ষা করে, কিন্তু কেউ আসেনি। ঠিক যখন সে হাল ছেড়ে চলে যেতে চেয়েছিল তখনই জেমস হাজির, কিন্তু পালানোর জন্য তখন অনেক দেরি হয়ে গেছে। কারণ ঠিক সেই মুহূর্তে মার্কিনের টিম যে শক্তিশালী লোকটি তাকে 3 মিলিয়ন ইউরো দিয়েছিল সে নিকির সামনে এসে দাঁড়িয়েছে। বাস্তবে সে ছিল জর্জের লোক। সে সত্যিটা জেনে ফেলেছিল। সে নিকিকে ভুয়া সফটওয়্যারের বদলে আসল সফটওয়্যার বিক্রি করে দিয়ে সে 1 মিলিয়ন ইউরো তক্কা করেনি। এখন সে তার পুরো রেসিং গিয়ারে পরে ইচ্ছা করে। নিকি তাকে গাড়ি দিয়ে ধাক্কা মারে। এক ভয়াবহ দুর্ঘটনার পর নিকি আর জেমস দুজনে ধরা পড়ে। তাদের বেঁধে রাখা হয় এবং সব চুরি করা নগদ টাকা জর্জের সামনে হাজির করা হয়। জর্জ ভীষণ রেগেছিল। সে ওই সফটওয়্যার তৈরিতে 40 মিলিয়ন ইউরো খরচ করেছিল এবং এখন সবকিছু নষ্ট হয়ে গেছে। সবচেয়ে খারাপ ব্যাপার ছিল সে এখনো বুঝতে পারছে না নিকি কিভাবে আসল সফটওয়্যার চুরি করল। নিকি যখন কিছু বলছিল না, জর্জ জেসের নাক চেপে ধরে তার বাতাস চলাচল পথ বন্ধ করে দেয়। এটি দেখে নিকি ভেঙে পড়ে। সে সব স্বীকার করে নেয় কিভাবে সে জর্জকে তার পুরনো ভালোবাসায় জাগিয়ে তুলে আবার তার প্রেমে। সে বলে সে তাকে সেই একই নেকলেস দিয়েছিল যা সে একসময় পছন্দ করেছে, কিন্তু এবার সেটির ভিতরে একটা বিশেষ চিপ ছিল। জর্জ যখনই সফটওয়্যার ওপেন করছিল ওই চিপটি তার পাসওয়ার্ড চুরি করে নেয় এবং সব ডাটা কপি করে। জেস যখন এটি শোনে তার মন ভেঙে যায়, তার চোখে পানি গড়িয়ে পড়ে। কিন্তু জর্জ আর তার লোকেরা হাসতে শুরু করে। তারা গল্পটি পছন্দ করলেও এর একটি শব্দ বিশ্বাস করেনি। জর্জ তখন বলে, জেস আসলে কখনোই আমার গার্লফ্রেন্ড ছিল না। আমি জানি সে শুধু আমার টাকার জন্যই আমার সাথে ছিল। জেস স্বীকার করে যে সে জর্জের দামি ঘড়ির কালেকশন চুরি করার জন্য তাকে ভালোবাসার অভিনয় করে। নিকি অবাক হয়ে যায়। তার মনে জেস শুধু নিকি ছিল আসল, তার প্রথম প্রেম, যার সাথে সে কখনো নাটক করেনি। এখন তারা দুজনে ধরা পড়ে গেছে। জর্জ বাটলারের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, নিকি কিভাবে সফটওয়্যার চুরি করতে সক্ষম হলো? নিকির মুখ খোলার সাথে সাথে বাটলার হঠাৎ একটি গুলি চালায়। এটি সরাসরি নিকির বুকে লাগে। জর্জের মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে আতঙ্ক হয়ে বাটলারকে বলে, আমি আবার টাকা আয় করতে পারবো, কিন্তু খুনের দায়ে ধরা পড়লে আমি শেষ হয়ে যাব। জর্জ দ্রুত বাটলারকে বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও। জেস কাঁদতে শুরু করেছিল, কিন্তু বাটলার শান্তভাবে বলে, চিন্তার কিছু নেই, আমি আসলে নিকি লোক। সত্যি বলতে বাটলার ছিল নিকির বাবা। সে খুব সাবধানে হার্টের দিকের পাশে গুলিটি চালিয়েছিল যাতে গুলিটি বুক ভেদ করে না যায়। সে টেপ দিয়ে ক্ষতটি বদ্ধ করে দেয় এবং একটি সুই ব্যবহার করে অতিরিক্ত রক্ত বের করে নিকির বুকে বায়ুচাপ ঠিক করে। হঠাৎ নিকির চোখ মেলে তাকায়। সে বেঁচে আছে। এটি ছিল একটি পাগলাটে পরিকল্পনা, কিন্তু এটি কাজ করেছে। তাদের পিছনে টাকার এক বিশাল ভান্ডার ছিল। তারা তিনজনের গুদাম থেকে বেরিয়ে আসে। নিকি আসলে একজন এতিম ছিল এবং এই লোকটির কাছেই বড় হয়েছে। তিনি নিকিকে এই পেশার সব
কলা কৌশল শিখিয়েছিলেন। তাদের নিয়ম ছিল সহজ, কখনো আবেগপূর্ণ হওয়া যাবে না। কিন্তু এখানে নিকি সত্যি জেমসের প্রেমে পড়ে গিয়েছে। বাটলার তাদের দুজনকে রাস্তায় ধারে রেখে সব টাকা নিয়ে চলে যায়। নিকির কাছে কিছুই অবশিষ্ট ছিল না, কিন্তু হাসপাতালে পথে সে জেসের হাতে কিছু একটা জল করতে দেয়। এটি ছিল $2 লক্ষ ঘড়ি। নিকি তার দিকে তাকায়, জেস তার দিকে তাকায় এবং তারা দুজনেই হাসে। হাতের কারসাজি আর এমন কৌশলের মাধ্যমে তারা পৃথিবীর যেখানেই থাকুক না কেন কখনো না খেয়ে মরবে না। এখান থেকে আমাদের মুভিটি শেষ হয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।